ইশরাকের কথায় জাইমা মৃদু হাসে, তবে জবাব দেয় না। দুজনের মাঝে এখনো বেশ ফর্মালিটি রয়েছে। জাইমাও আগ বাড়িয়ে কিছু বলে না, ইশরাকও না। সন্ধ্যায় অতিথি আসা শুরু করে। খানমহলের অনেকে রেডি, তো অনেকে রেডি হচ্ছে। সাজ্জাদ খান, জামেলা, রাহেলা খান, রূপা, তারা সবাই এসেছে। সবাই সবার সাথে কথা বলতে ব্যস্ত। জামা রুমে রেডি হচ্ছে, আনায়া তাকে শাড়ি পরতে হেল্প করছে। ইশরাক সে অনেকক্ষণ আগে রেডি হয়ে নিচে চলে এসেছে। আপাতত সে রুমে কিছুটা ভিড়। জামার সাজগোজ শেষ হতেই সে গল্প গুজবে মেতে ওঠে। অনেকক্ষণ রুমে থাকার পর সাজ্জাদ খান এসে ডেকে নিচে নিয়ে যান। জামা তার শ্বশুরের সাথে নিচে আসে। জামা আসতেই ইশরাকও সেদিকে আসে। দুজন পাশাপাশি দাঁড়ানো। সাজ্জাদ খান নিকটের বিজনেস পার্টনারদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে, ছেলে এবং ছেলের বউকে। ইশরাকের ফ্রেন্ডসরাও এসেছে, তাদেরও বেশিরভাগ প্রফেসর, ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যান। ইশরাক জাইমার পিকচার্স তোলা হয়, সাথে ফ্যামিলি পিকচার্সও। পার্টিতে কেউ কেউ কাপল ডান্স করছে, ড্রিঙ্কসের গ্লাস হাতে কেউ কেউ কথা বলছে। ইশরাত তার ভাবি এবং ফ্যামিলিদের সাথে। পোহা আজকে সরে সরে আছে, তবে দূর থেকে আগাগোড়া সবটাই পরখ করছে। ডিনারের আয়োজন করা হয়েছে, গেস্টরা সবাই ডিনার করে। গিফট দিয়ে বেশিরভাগ বিদায় নিয়েছে। জামেলা, সাজ্জাদ খান তারাও বিদায় নিবে। জামা তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সাজ্জাদ খান পাশে দাঁড়ানো। দুই ভাই তেমন কথা বলেনি, আবার বলেছেও। জামার মন খারাপ দেখে সাজ্জাদ খান বলেন, এখন তো তোমার বাবার দুজন, এই বাড়িতে একজন, ও বাড়িতে একজন, এত মন খারাপের কি আছে? জামা মাথা নাড়ায়। সাজ্জাদ খান হাসেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ইসরাত আসতেই তার দিকে তাকিয়ে বলেন, আমার মেয়ের খেয়াল রেখো, একটুতে ছটপট মানিয়ে নিও। ইশরাক মাথা নাড়ায়, জামার দিকে তাকিয়ে বলে, জি, আপনি চিন্তা করবেন না বাবা। ইশরাকের থেকে বাবা সম্বোধন পেয়ে সাজ্জাদ খান খুশি। জামা ভ্রু কুচকে তাকায়। জামিলা এসে ইশরাককে সাবধান করে বলে, ওকে কিচেনে একা ছেড়ো না। এ কথায় উপস্থিত সবাই হেসে ফেলে। জামা মুখটাও মলিন করে নেয়। ইশরাক নিজের হাসি থামিয়ে নেয়। জামাকে পুনরায় পরখ করে। কি মিষ্টি লাগছে দেখতে, শাড়িতে একদম বোঝার উপায় নেই মেয়েটা যে এখনো বাচ্চা। একদম পারফেক্ট বউ লাগে। সাজ্জাদ খান বিদায় নেয়। জাইমা বাকিদের সাথে উপরে চলে যায়। তারা সবাই আনায়ার রুমে আড্ডা দিতে বসেছে। রাজি আহমেদ টায়ার্ড থাকায় চেঞ্জ করতে চলে গেছে। সাজ্জাদ খান মেডিসিন নিয়ে শুয়ে পড়েছেন। ইশরাক নিচে কলে কথা বলছিল। রাত 1টার বেশি বাজে। ভীষণ টায়ার্ড ফিল করছে সে। টেবিলের উপর থাকা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নজরে আসতে সেটা হাতে নেয়। পান করতে করতে কলে কথা বলছিল সে। কয়েক ঢুক পান করার পর মাথাটা কেমন ঝিমুনি দিয়ে ওঠে। ফোনটা পকেটে রেখে রুমের উদ্দেশ্যে পা বাড়ায় ইশরাক। নিজের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে সে। ভীষণ অবাক হয়। পার্টিতে তো কোনো নেশা জাতীয় পানি রাখা হয়নি, তবু এটা কি হচ্ছে? ইসরাত পার্টি শেষে রুমে এসে পড়েছে। ড্রেসও চেঞ্জ করেনি। তার কোল্ড ড্রিঙ্কসেও নেশা জাতীয় কিছু ছিল, যেটা পান করে সে বেহোশ। ইশরাক যখন হেলে দুলে যাচ্ছিল তখন পোহাও নিচে আসছিল। ইশরাককে দেখে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই দেখে ইশরাক নিজের ভারসাম্য রাখতে পারছে না, তবুও চেষ্টা করছে। পোহা এসে ইশরাকের হাত ধরে ফেলায়। কাছাকাছি হওয়ায় ইশরাকের পারফিউমের কড়া ঘ্রাণে সে বিমুগ্ধ হয়ে পড়ে। পোহাকে দেখে ইশরাক হাত ঝাড়ি দেয়, আঙ্গুল উঠিয়ে বলে। ডোন্ট টাচ মি। সে হেলে দুলে একাই রুমে যায়। পোহা পেছন দিয়ে আসে। ইশরাকের হাত ধরে তাকে খাটের কাছে নিয়ে যায়। যেহেতু ইশরাক নিজের ভর প্রায় ছেড়ে দিয়েছে, পোহা সেটা সামলাতে হিমশিম খাচ্ছে। ইশরাককে খাটে শুইয়ে দিয়ে নিজেই তার বুকের কাছে মুখ নেয়। চোখ বন্ধ করে পারফিউমের স্মেল নেয়। ইশরাকের চোখ দুটো ঘুমে নিভন্ত। জাইমা সবাইকে গুড নাইট দিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। ইশরাকের পাশে পোহাকে দেখে মাথায় রক্ত উঠে যায়। দৌড়ে আসে সে। পোহাকে সরিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় পোহার গালে। চর চর খেয়ে পোহার গালে হাত চলে যায়। রাগে দৃষ্টি নিক্ষেপ করে জাইমার দিকে। নিজে পুনরায় চর দিতে গেলে জাইমা পোহার হাত ধরে নেয়। নিজের দখলে নিয়ে সেটা মোচড় দিয়ে বল, আমার হাজবেন্ডের থেকে দূরে থাকবি, না হলে হাত ভেঙে দেব। তোর স্বামী আমাকে ডেকে এনেছে, আজকে তোর থেকে বেশি আমাকেই হট লেগেছে। জাইমা পোহার উপর নিচ পরক করে। স্লিভলেস গাউন, একপাশে হাঁটু অবধি কাটা, পা দেখা যাচ্ছে। জাইমা সেদিকে তাকিয়ে হাসে। জবাব না দিয়ে পোহার হাত ধরে তাকে দরজার সামনে নিয়ে আসে। কাঁধ বরাবর ধাক্কা দিতে পোহা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার উপরে পড়েছে হাই হিল। নিচে ধপাস করে পড়তেই জাইমা দরজার কপাটে হাত রেখে বলে, নেক্সট টাইম পারমিশন ছাড়া রুমে আসলে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। ইউ চিপ। শাশালি নষ্ট মেয়ে।
পরের বরের দিকে তাকায় আবার এখন এখানে ইংরেজি বলে। থার্ড ক্লাস। নিজেকে দেখ, কি একটা ড্রেস পরেছে, তাকে নাকি হট লাগছে, লাগছে বালের মতো। থু। কথাটা বলে জাইমা দরজা লাগিয়ে দেয়। পোহা সেদিকে তাকিয়ে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। জাইমা দরজা লক করে জোরে শ্বাস নেয়। ইশরাক ঘুমোচ্ছে, পায়ের জুতোও খোলেনি এখনো, সেগুলো নিয়েই বিছানায় শুয়ে আছে। জাইমা চেঞ্জিং রুমে চলে যায়, শাড়ি জুয়েলারি রেখে চেঞ্জ হয়ে সাদা মাটা 3 পিস পরে বেরিয়ে আসে। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। ইশরাক সজাগ নেই, না হলে কি যে করতো। এখন রাগ দেখিও লাভ হবে না। ইশরাকের দিকে আর যায়নি সে, লাইট অফ করে নিজের জায়গায় শুয়ে পড়ে। পোহাকে ধাক্কা দিয়ে জাইমা দরজা লাগিয়ে রুমে চলে যাওয়ার পেছন দিয়ে পোহা চিৎকার করে ওঠে। সে চিৎকার জাইমার রুম অবধি না গেলেও রাজি আহমেদের কান অবধি পৌঁছে যায়। তিনি ভয় পেয়ে রুম থেকে দৌড়ে চলে আসে। করিডোরে ইশরাকের রুমের দরজার সামনে পোহাকে পড়ে থাকতে দেখে তিনি ভয় পেয়ে যান। এদিকে পোহা ভীষণ ব্যথা পেয়েছে। একে তো পড়েছে হাই হিলস, তার উপরে যে জোরে ধাক্কা খেয়েছে, পা বেঁকে পড়ে গেছে সে। রাজি আহমেদ এসে পোহার হাত ধরে টান দেন। তাতে পোহা নড়ে চড়ে উঠলেও ভীষণ ব্যথা অনুভব করে। এক পর্যায়ে সে কান্না শুরু করে দেয়। রাজি আহমেদ বাকিদেরও ডাকেন। ছুটে আসে ইরফান, আনায়া, সাজেদ খান। পোহাকে পড়ে থাকতে দেখে ইরফান জিজ্ঞেস করে। পোহা কান্না থামিয়ে বলে, ইশরাক হাঁটতে পারছিল না, আমি ওকে হেল্প করে রুম অব্দি দিয়ে এসেছিলাম। তখন কোথা থেকে ওর বউ জাইমা এসে আমাকে চড় মারে, হাত টেনে ধরে বাইরে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। আমি কেন ওই রুমে গিয়েছি? আমি তো ইশরাককে হেল্প করেছিলাম। যদি হেল্প না করতাম ও নিচে পড়ে দুর্ঘটনাটা ঘটতো। জাইমা এসব করেছে? চিন্তিত স্বরে বলেন সাজেদ খান। পোহা মাথা নাড়ায়, জবাব দেয়, ওর মাথায় নিশ্চয়ই সমস্যা আছে আঙ্কেল, না হলে সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এরকম করা সম্ভব। আপনি কিভাবে বলুন? এই মেয়ের মাথায় সত্যি সমস্যা আছে। সে প্রথম দিন থেকে খেয়াল করছি আমি, উল্টাপাল্টাও কাজকর্ম তো আছেই। শুধু তোমার জন্য ওকে আমি ছেলের বউ হিসেবে মানতে বাধ্য হয়েছি। না হলে এইরকম তার ছেঁড়া মেয়েকে আমি কখনোই আমার ভদ্র ছেলের বউ করতাম না। মেয়েটা আসুক, ওকে আমি চড় না মেরেছি, বেয়াদব একটা। আমার বোনজির পা ভেঙে দিয়েছে মনে হচ্ছে। সাজেদ খানকে শাসিয়ে কথাগুলো বলে রাজি আহমেদ। পোহাকে ধরে তার রুমে নিয়ে যাওয়া হয়। রাজি আহমেদ তার পায়ে ওষুধ মালিশ করে দেয়। তাতেও পোহার পায়ের ব্যথা কমেনি। অনেক রাত হওয়ায় সবাই যে যার রুমে চলে যায়। রাজি আহমেদ পোহার সাথেই থাকেন। রাতের বাকি অংশটা পোহা যন্ত্রণায় ছটফট করতে করতে কাটিয়েছে, যার নিদারুণ সাক্ষী হিসেবে ছিলেন রাজি আহমেদ। ভোরের আলো ফুটতে না ফুটতেই পোহার চিৎকারে আর ঘুমানো গেল না। সবাই তার ঘরে উপস্থিত হয়, এমনকি জাইমা নিজেও আসতে বাধ্য হয়েছে। জাইমা আসতে না আসতেই পোহা বলে, এখন কি আমার আরেক পা ভাঙার জন্য এসেছো? তখনই রাজি আহমেদ বলে। তুমি নাকি ওকে ধাক্কা দিয়েছো? রাজি আহমেদের কথায় জাইমা সহজ স্বীকার দিয়ে বলে। হ্যাঁ, দিয়েছি। তখন সেখানে উপস্থিত হয় ইশরাক, চোখে ঘুম ঘুম ভাব। গতকাল রাতে ড্রেস জুতো সবই তার গায়ে জড়ানো, কিছুই চেঞ্জ করা হয়নি। সেভাবে পোহার রুমে উপস্থিত হয়েছে সে। পোহার অবস্থা, সাথে রাজি আহমেদের কথা, জাইমার স্বীকারোক্তি, সবই তার কর্ণকুহুর হয়েছে। ইশরাক পোহার দিকে এক নজর তাকিয়ে বলে। ওর কি হয়েছে? তখনই রাজি আহমেদ রেগে বলেন, তোমার তার ছেঁড়া বউ আমার বোনজিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করেছে, যার ফলে ও নিচে পড়ে পা ভেঙেছে। এখন এর দায় বার কে নেবে? ইশরাক ভীষণ বিরক্ত হয়, তবে সেটা তার মায়ের প্রতি না, জাইমার প্রতি। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে। সাজাদ খান মাঝ দিয়ে বলেন, জাইমা মা, তুমি ওকে ধাক্কা দিলে কেন? ও আমার স্বামীর দিকে বাজে মতলব নিয়ে এগিয়েছে, সেজন্য। ইশরাক হা হয়ে যায়। উপস্থিত সবাই হতভম্ব। জাইমা সবার মুখের দিকে তাকিয়ে বলে, ও ইশরাকের বুকে মাথা রেখেছিল, সেই সময় আমি রুমে উপস্থিত হয়েছি। মা, আপনি নিশ্চয়ই আপনার হাজব্যান্ডের সাথে পরনারীর এরকম দৃশ্য সহ্য করতেন না। নিশ্চয়ই রাগের মাথায় দু একটা চর বসিয়ে মেয়েটাকে রুম থেকে বের করতেন। আমিও ঠিক সেটাই করেছি। এখন ও হাই হিলস পরে নিজেকে সামলাতে পারেনি, সেজন্য পড়ে গিয়ে পা ভেঙেছে। এতে আমার কি দোষ? এক্সকিউজ মি, তুমি আমায় ধাক্কা দিয়েছো, যার কারণে এরকম হয়েছে। আর শেষে কি না বলছো আমার কি দোষ? মাথার তার ছেঁড়া নাকি? পোহার এমন কথায় জাইমা গলার আওয়াজ মৃদু উঁচু করে বলে,
লজ্জা করে না? আবার এইসব বলছো? তুমি ইশরাকের দিকে বাজে নজরে তাকাও ভুলে গেছো। ঠিক সেই মুহূর্তে জাইমার গালে ঠাস করে একটা চড় বসে যায়। ইশরাক রেগে জাইমার দিকে তাকিয়ে আছে। জাইমা কথা বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়ানো। রাজি আহমেদ খুশি হয়ে যান। জাইমা আরো দুটো কথা বেশি বললে চটটা তিনিই মারতেন, কিন্তু না, ইশরাক মেরেছে। ইশরাক খেপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে জাইমার দিকে। এই মুহূর্তে জাইমাকে চড় মারা ছাড়া আর কোনো উপায় দেখেনি সে। পোহার যদি পা সত্যিই ভাঙে বা মচকায়, ব্যাপারটা সত্যিই খারাপ হবে। তার উপর ইশরাক যদি সবার সামনে জাইমাকে কিছু না বলে, সেটাও সবাই ভালোভাবে নিবে না। আগে পোহা সুস্থ হোক, এরপর মূল কারণ বের করা যাবে। অন্যদিকে পোহার পায়ের যন্ত্রণা ক্রমশ বাড়ছে। সেজন্য রাজি আহমেদ এবং সাজেদ খান তাকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ইশরাক জাইমার হাত টেনে রুমে এনে ছুঁড়ে মারে। দরজা লক করে সোজা হয়ে দাঁড়ায়। জাইমা মাথা নিচু করে রেখেছে। ইশরাক তার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি এরকম কেন? আমার বাবা মা সেখানে উপস্থিত ছিল, কথা বলতে সাবধানে বলেননি কেন? আপনার কাছে তো আপনার বাবা মার সম্মান তুচ্ছ, সেজন্য চার তার কাছে বাবাকে হসপিটালে ভর্তির গল্প শোনান, দাদিকে মৃত বানান। লুজার চেনেন? আপনি হলেন লুজার। জীবিত কাউকে মৃত বানিয়ে দেওয়া নিশ্চয় কোনো ভালো মন মানসিকতার পরিচয় না। আপনার পারিবারিক শিক্ষার বড্ড অভাব, বুঝছেন? নিজেকে কি ভাবেন আপনি? কাজকর্ম তো কিছুই পারেন না, যা পারেন তা হলো অঘটন ঘটানো। আমি বিরক্ত আপনার প্রতি। মাত্র 2টো দিনে আপনি সব এলোমেলো করে দিলেন। আপনার ব্যক্তিত্ব বলতে কিছু আছে? ভুলে যাবেন না, আমি ইশরাক, মৈশানী নই। আপনার মতো অসভ্য বেয়াদব মেয়ে আমি 2টো দেখিনি। জাইমা আজকে আর জবাব দেয়নি। ইশরাকের রাগী কণ্ঠে চিৎকার করে বলা কথাগুলো সে চুপচাপ শুনেছে। জাইমার ভীষণ খারাপ লাগছে, কান্না পাচ্ছে ভীষণ। আজ অবধি কেউ তার উপর এমন চিৎকার করেনি, তাকে এভাবে অপমানও করেনি। জাইমার মনে হলো তার করা কাজকর্মগুলো সত্যি ভুল, আপাত দৃষ্টিতে খুবই জঘন্য। সে জঘন্য পরিমাণ খুব বেশি। ইশরাক নিজেকে থামানোর চেষ্টা করছে। জাইমাকে চুপ দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মনে হলো জাইমার বিন্দু পরিমাণ জ্ঞান অবশিষ্ট আছে, সেজন্যই চুপ। ইশরাকের মনে হলো না সে ভুল কিছু বলেছে। জাইমা আগে যা যা করেছে তা খুবই জঘন্য। বর্তমানে সে বাড়ির নতুন বউ, সেখানে সে কারো পা ভেঙে দিয়েছে। খুব বিশ্রী শোনাচ্ছে কথাগুলো। ইশরাক চেঞ্জিং রুমে চলে যায়। যেহেতু গতকালের জামা কাপড় কিছুই চেঞ্জ করেনি, সে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খ্যাপাটে চেহারাটায় তাকায়। সে গায়ের উপর থাকা কোটটা খুলে গলার থেকে টাইটা টেনে খুলে নেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে তাকায়। হুট করে মনে পড়ে আজকে জাইমাকে নিয়ে তাদের বাড়ি যাওয়ার কথা। বিয়ের নিয়ম অনুযায়ী আজকে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ইশরাকের মেজাজ বিগড়ে গেছে। সে কোথাও যাবে না। জাইমাকে যেতে চাইলে তাকে পাঠিয়ে দিবে। জাইমা মুখ ভার করে সোফায় বসে রয়, দু হাঁটুতে থুতনি ভর করে রাখে। চোখ বেয়ে পানি পড়ছে টপাটপ, থামার নামগন্ধ নেই। জাইমাও সে চোখের পানি যত্ন নিয়ে মুছেনি। ইশরাকের দেওয়া অপমানে সে নিজের পেটের ক্ষুধার কথা ভুলে গেছে। দরজা মেলার আওয়াজে জাইমা মুখটা লুকিয়ে নেয়। নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। ইশরাক সেদিকে তাকায়নি ঠিক করে। সে ফ্রেশ হয়ে এসে জাইমাকে এভাবে বসে থাকতে দেখে কিছু বলেনি, চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ইশরাক যেতেই জাইমা মুখ তুলে তাকায়। চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় পাল্টে নতুন একটা 3 পিস পরে নেয়। বলা যায় সে বাড়ি যাওয়ার জন্য নিজেকে একেবারে তৈরি করবে। জামা পাল্টে ফ্রেশ হয়ে নিজের হ্যান্ডব্যাগটা গুছায়। বাড়িতে তার প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে। ইশরাকের কোনো কিছুই তার প্রয়োজন নেই। জামার গোছ গাছার মাঝে দাদির কল আসে। জামা ফোন স্ক্রিনে তাকায়। দাদির কল দেখে তার আরো বেশি কান্না পাচ্ছে। কথা বলতে পারবে না ঠিক করে, সেজন্য কলটা আর উঠায়নি সে। ইশরাক ডোডোকে নিয়ে গার্ডেনে আসে। বেঞ্চের উপর বসে সুইমিং পুলের দিকে তাকায়। ডোডো শান্ত হয়ে বসে আছে তার দিকে। ইশরাক দুহাত বুকে গুজে দীর্ঘ নিঃশ্বাস নেয়। পরক্ষণে মনে করার চেষ্টা করে গতকাল রাতে ঠিক কি হয়েছিল, যে জাইমা পোহার পা ভেঙে দিয়েছে। জাইমা এমন মেয়ে না যে সামান্য ব্যাপারে পা ভেঙে দিবে। নিশ্চয়ই পোহা তাকে উস্কানোমূলক কিছু বলেছে। ইশরাক বুঝতে পারছে না গতকাল রাতে তার নিজেরই কি এমন হয়েছে যে সে কিছুই মনে করতে পারছে না। তার ভাবনা শুধু ছেড়ে যায় যখন ফোনটা বেজে ওঠে। দাদির কল দেখে ইশরাক সূক্ষ্ম শ্বাস নিয়ে কলটা রিসিভ করে। কানে দিয়ে বলে, আসসালামু আলাইকুম। রাহেলা খান সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করেন, কি খবর মোমো? জাইমা কেমন আছে? মর্ম সামনে তাকায়, আমতা আমতা করে বলে, আলহামদুলিল্লাহ, সব ভালো। তোমার কি অবস্থা? বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। জাইমা যে আমার কল ধরে না। হয়তো ফোনের কাছে নেই। ওকে ফোনটা দাও। আমি তো বাসায় নেই।
আহা, রওনা দিয়েছো কখন? আমার কাজ আছে, তাই যাচ্ছি না। মৈশানে যেতে চাইলে যাক, আমি ফ্রি হলেই গিয়ে নিয়ে আসবো তাকে। এটা কি হলো? নতুন জামাই আসতে হয়, ও একা আসবে কেন? তার চেয়ে যখন তুমি ফ্রি হবে তখন ওকে নিয়ে এসো। আচ্ছা, দেখি। দেখি মানি, আগামীকাল চলে আছো। ইশরাক কলে কথা বলার মাঝে জাইমাকে দেখে। মুখটা থমথমে, সাথে শুকনো লাগছে, পরিপাটি হয়ে এসেছে। দেখেই মনে হচ্ছে যাচ্ছে কোথাও। ইশরাক বলে, আচ্ছা, জানাবো। কথা হবে তাহলে। কল কেটে দেয়। জাইমা ইশরাকের দিকে না তাকিয়ে হাঁটছে। তার হাঁটার মাঝে ব্যাঘাত ঘটায় ইশরাক জাইমার সামনে দাঁড়িয়ে বলে। কোথায় যাওয়া হচ্ছে? জাইমা জবাব দেয় না। পাশ কাটিয়ে যেতে গেলে ইশরাক হাত থামিয়ে দেয়। জাইমা পুনরায় পাশ কাটাতে গেলে ইশরাক তার হাতটা ধরে নেয়। জাইমার চোখের দিকে তাকায় ইশরাক। এই চোখ মুখ নিয়ে বাড়ি গেলে নিশ্চয়ই কথা উঠবে। এ বাড়িতে জাইমাকে ঠিক করে খাওয়ানো হয়নি। ইশরাক গলা খাকারি দিয়ে বলে। কোথায় যাচ্ছ? জাইমা খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তি নিয়ে বলে। জাহান নামে। স্বামীর কথা না শুনে এরকম তেড়ে বেড়ে নাচলে জাহান্নামে যাবে। জাইমা হাত ছাড়িয়ে নিতে চায়। ইশরাক ছাড়ে না। জাইমা চেষ্টা চালাচ্ছে, তবুও পারছে না ইশরাকের শক্তির সাথে। এই মুহূর্তে তার চিৎকার করে কথা বলতে ইচ্ছে করছে না। কি পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধুমাত্র জাইমাই জানে। ইশরাক তাকিয়ে আছে জাইমার দিকে। জাইমা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ইশরাক বিরক্ত হয়ে বলে। মাম্মি এখন আসেনি হসপিটাল থেকে, তোমাকে বাসার বাইরে বেরোনোর অনুমতি দেয়নি আমি। জাইমা তবুও মোছড়ামুছড়ি করতে থাকে। কথা বলার ইচ্ছে নেই তার। এক পর্যায়ে ইশরাক হাত ছেড়ে দিলে সে সামনে এগোয়। ইশরাক পুনরায় বাধা দিলে জাইমার আগেই কণ্ঠে বলে। বাড়ি যাব আমি। পরে নাস্তা করবে, চলো। আপনার প্রয়োজন হলে আপনি গিয়ে করুন। মৈশানি। জামা পাত্তা দেয় না। তার আবার একটা রোগ আছে, কেউ একটু বকাঝকা দিলে খাবার খাওয়া বন্ধ করে দেয়া। 2-3 দিন ধরে সে রাগ পোষে খাবারের প্রতি, সেই সাথে সে মানুষটারও প্রতিও। ইশাক আশেপাশে তাকায়। ডোরো তখন ঘিউ ঘিউ করে ওঠে। জাইমার নজর যায় সেখানে। ইশরাক জাইমার দিকে তাকায়, সে অন্যদিকেই তাকিয়ে আছে। ইশরাক পুনরায় গলা খাকারি দিয়ে বলে। ভেতরে চলো। যাব না আমি। আমি কি বলেছি শুনতে পাওনি? ধমকে ওঠে ইশরাক। এবার জাইমা কান্না করে দেয়। ইশরাক তাকিয়ে আছে তার দিকে। জাইমা সেদিকে তাকায়নি, সোজা ভেতরের দিকে হাঁটা ধরে। ইশরাক পেছন দিয়েই আসছে। লিভিং রুমে বসে আছে ইসরাত, ইরা এবং ইরফান, আনায়া আর তাদের হেল্পিং হ্যান্ড নাস্তা বানাচ্ছে। জাইমাকে তারা যেতে দেখেছে বলতে, যখন সে মেন ডোরে পেরোচ্ছিল তখন ইসরাত ইরাকে নিয়ে নিচে আসছিল। জাইমা দৌড়ের উপর সোজা রুমে চলে যায়। পেছন দিয়ে ইশরাক আসতেই ইরফান জিজ্ঞেস করে। জাইমা, সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিল? বাড়ি। তখন ইসরাত বলে। আজকে তো ওই বাড়িতে যাওয়ার কথা, যাচ্ছি না। কথাটা বলে ইশরাক রুমের দিকে হাঁটা ধরে। জাইমা ব্যাগটা ছুঁড়ে মারে খাটের উপর। হাতের কাছে থাকা ফ্লোর বাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। এরপর যায় ড্রেসিং টেবিলের সামনে। ইশরাকের রিসেন্ট বের করা পারফিউমের বোতলটা হাতে নেয়। বেশি দিন ইউজ করেনি কাচের বোতল। জাইমা সে বোতল দেয়ালে ছুঁড়ে মারে। মুহূর্তেই দুভাগ হয়ে যায় সে পারফিউমের বোতল। জাইমা আর কিছু ভাঙার সাহস করতে পারেনি। সোজা ব্যালকনিতে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বেতের চেয়ারে বসে কান্না করতে থাকে। ইশরাক রুমে আসতেই দেখে ভাঙচুর। জাইমার ব্যাগ এক জায়গায়, ফোন আরেক জায়গায়। সবচেয়ে বড় কথা, তার পছন্দের পারফিউমের বোতল আর নেই, পছন্দের ফ্লাওয়ার ভাসটাও নেই। ইশরাক রাগে না। সেসব ভাঙচুরা জিনিসপত্র যেভাবে আছে সেভাবেই থাক। সে জাইমার খোঁজ করে। রুমের কোথাও জাইমার অস্তিত্ব পাওয়া যায় না। ওয়াশরুম, চেঞ্জিং দুটোরই ডোর ওপেন, তবে ব্যালকনির ডোর অফ। ইশরাক ক্রুদ্ধ পায়ে এগিয়ে যায়। ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে বলে। মৈশানি, ওপেন দ্য ডোর। জাইমা ফুপিয়ে উঠে। ইশরাক তাকে ডাকাডাকি করছে। বাধ্য হয়ে দরজা খুলে দেয় সে। ইশরাকের পাশ কাটিয়ে যেতে গেলে তার হাতটা ধরে নেয় সে। জাইমা নিজের হাত ছাড়ানোর জন্য মোছড়ামুছড়ি করতে থাকে। ইশরাক হতাশ হয়ে বলে। এত রাগ? জাইমা তাও জবাব দেয় না। জোরাজোরি করে হাত ছাড়িয়ে নেয় সে। চোখে মুখে ফুলে গেছে। ইশরাক জাইমার চোখ মুখের দিকে একবার তাকায়। একে তো পোহা পা ভেঙে বসে আছে, এদিকে জাইমার রাগ। ইশরাক বুঝতে পারছে না ঠিক কি করবে। জাইমা খাটের উপর বসে রয়। ইশরাক সোফায় বসে কপাল স্লাইড করছে। পরক্ষণে ঘড়ির দিকে নজর দিতে চোখ কপালে উঠে যায়। 10:30 বেজে গেছে, এখন অব্দি নাস্তা করা হয়নি। ইশরাক এত দেরি করে নাস্তা করে না। সে 8টার ভেতর নাস্তা শেষ করে। জাইমার রাগ তার আম্মু দুটোই অনেকক্ষণ দেখেছে সে। এবার তো নাস্তা খেতেই হবে। ইশরাক চুপচাপ নিচে আসে।
আনায়কে বলে তাদের নাস্তা রেডি করে দিতে। সে এগুলো নিয়ে রুমে চলে আসে। চুপচাপ জায়মার সামনে বসে নাস্তার বড় ট্রেটা রাখে ইশরাক। জায়মা তখনও চুপচাপ, কোনো রকম নড়াচড়া সে করছে না। এখনো তার রাগ কমেনি। ইশরাক তার সামনে বসে, জুসের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে। এটা খাও। জায়মা মুখ ফিরিয়ে নেয়। ইশরাক পুনরায় বলে। কথা কি বলেছি শুনতে পাওনি? কণ্ঠস্বরে রাগ প্রকাশ পেয়েছে। জায়মা চোখ মেলে তাকায়। ইশরাক তার দিকেই তাকিয়ে আছে। এবার সে মুখ খুলে। কিছু খাবো না আমি। কেন? ইচ্ছে নেই, বাড়ি যাব আমি। এসব বললে হবে না। তোমার বিয়ে হয়েছে ভুলে গেছো? এখানে তোমার সারা জীবন থাকতে হবে। জায়মা জবাব দেয়। আমায় ডিভোর্স দিয়ে দিন, চলে যাব আমি। এবার ইশরাকের মাথায় রক্ত উঠে যায়। জোরে ধমক দিয়ে বলে। মাথায় তুলে আছাড় মারবে বলে দিলাম। সে ধমকে জায়মা কেঁপে ওঠে। জায়মার কান্না আসছে ভেতর থেকে, ঠোঁট উল্টে আসছে। সে পাশ ফিরে কান্না করে দেয়। ইশরাক বিরক্ত হয় জায়মার কান্না দেখে। এবার শীতল কণ্ঠে বলে। নাস্তা করো না, এরপর তোমার বাপের বাড়ি যাবো। খিদে নেই। আরেকটা চর খেতে চাও? জায়মা চুপ। ইশরাক জুসের গ্লাসটা রাখে। জায়মার হাত ধরতেই জায়মা তাকায়। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইশরাক জায়মার হাত ধরে বলে। দেখো, তুমি যেটা করেছো খুব খারাপ দেখায়। পোহা কি করেছে না করেছে সেটা তুমি আমার কাছে বলতে, আমি ওকে যা বলার বলতাম। প্রয়োজনে ওকে ওর বাসায় যাওয়ার জন্য বলে দিতাম। কিন্তু না, তুমি কি করলে? সোজা ওর পা ভেঙে দিলে। আমি ওকে ধাক্কা দিয়েছি, কিন্তু পা ভাঙবে আমি কি করে জানবো সেটা? ধাক্কা দিয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে। মানে? আপনাকে শুইয়ে দিয়ে ও আপনার বুকে মাথা রেখেছিল। কথাটা বলেই থামে জায়মা। ইশরাক জায়মার দিকে তাকিয়ে আছে। সে আর কথা বলেনি। ইশরাকও চুপ। অনেকক্ষণ চুপ থাকার পর ইশরাক বলে। এখনো খাচ্ছ না কেন? আর কতক্ষণ বসে থাকবে? আমি বাড়ি যাব। শুনলাম তো, চোখ মুখের অবস্থা দেখেছো? এখন বাড়ি গেলে সবাই জিজ্ঞেস করবে তোমায়। তখন মূল কাহিনীতে চলে আসবে। সবাই যখন শুনবে তুমি এরকম একটা কাণ্ড ঘটিয়েছো, তখন কি বলবে? যা খুশি বলুক। কথাটা বলেই জায়মা খাট থেকে উঠে যায়। এবার সত্যি সত্যি ইশরাকের মেজাজটা চটে যায়। সে এবার ঠান্ডা মাথায় কড়া কণ্ঠে বলে। ময়সা নেই? জায়মা তাকায়। ইশরাক রেগে আছে, কিন্তু সে শপথ নিয়েছে কিছুই খাবে না। বাড়ি যেতে পারলেই তার শান্তি। কিন্তু ইশরাকও নাছর বান্দা। জায়মা ইশরাকের চোখ মুখের দিকে তাকিয়ে নিজের রাগ দমিয়ে নেয়। এগিয়ে এসে জুসের গ্লাস হাতে নিয়ে চুমুক দেয়। ইশরাক তখনও তাকিয়ে আছে জায়মার দিকে। জায়মা ভয়ে জুসটা শেষ করে জেলি মাখা একটা ব্রেড হাতে নেয়। ইশরাক তার হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বল। চুপচাপ খাওয়া শেষ করো। জায়মা জবাব দেয় না। কোনো রকম খেয়ে সে উঠে যায়। ইশরাক ধীরে সুস্থে খাচ্ছে। জায়মার প্রচন্ড রাগ হচ্ছে। পারছে না ইশরাকের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে। ইশরাক ট্রে নিয়ে বাইরে চলে যায়। জায়মা রুম জুড়ে পায়চারি করেই যাচ্ছে। ইশরাক বাইরে বেশিক্ষণ থাকেনি। রুমে চলে আসলেই জায়মা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে। বাসায় যাব আমি। শুনেছি। অনুমতি দিবেন নাকি চলে যাব? এখন না। জায়মা জবাব দেয় না। ব্যাগটা হাতে নিয়ে ইশরাককে পাশ কাটিয়ে যেতে নিলে ইশরাক জায়মার হাত ধরে নেয়। জায়মা হাত ঝাড়ি মারতেই যাবে, তখন ইশরাক তার হাত টান দেয়। জায়মাকে নিজের বুকের সাথে মিশিয়ে শক্ত বাঁধনে আবদ্ধ করে নেয়। ইশরাকের এমন কাণ্ডে জায়মা হতভম্ব হয়ে যায়। প্রথমত পুরুষালী স্পর্শ, আজ অব্দি কোনো পুরুষের এতটা কাছাকাছি সে আসেনি। এ প্রথম হওয়ায় হার্টবিটটা মাত্রাতিরিক্ত লাফ ঝাপ দিচ্ছে। জায়মার মুখের ভাষা হারিয়ে গেছে। কিছুটা নড়ে চড়ে উঠলে ইশরাক শীতল কণ্ঠে আওড়ায়। ডোন্ট মুভ। ছাড়নমায়, বড় জাতের অসভ্য। হোয়াট? কথাটা বলেই ইশরাক বাঁধন কিছুটা হালকা করে। জায়মা সরে আস্তে আস্তে বলে। একদম ছুবেন না আমায়। ইশরাক হতাশ কণ্ঠে বলে। পালানোর এত তারা? তো কি করব? দাঁড়িয়ে থেকে মার খাবো? ময়সা নেই? পড়াশোনা করা জাতের ছেলেরা বুঝি বউয়ের গায়ে হাত তোলে, তাও বিয়ের দ্বিতীয় দিনে? ইশরাক চোখ মুখ শক্ত করে নেয়। জায়মা কিছুই বলে না। তখনই তাদের রুমে উপস্থিত হয় ইরা, হাতে একটা ডল। জামা প্রায় কেঁদেই দিচ্ছিল। ইরাকে দেখে আর কাঁদেনি। ইশরাক ইরার কাছে আসে, হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করে। নাস্তা করেছো মা? ইরা মাথা নাড়িয়ে বলে। সুন্দর বউ কাঁদছে কেন? আমি তার সাথে খেলা করবো। ইরার কথাই ইশরাক জায়মার দিকে তাকায়। সে নাক টেনে অন্যদিকে মুখ ঘুরায়। জায়মা খাটের উপর বসে যায়। ঠোঁট ভেঙে কান্না আসছে তার। নিজেকে এত অসহায় লাগছে। ইশরাক তাকে যেতে দিচ্ছে না। পরিষ্কার করে বলছেও না কবে যাবে। এর ভেতরে খবর এলো পোহাকে নিয়ে আসা হয়েছে। ইশরাক ইরাকে নিয়ে বেরোয়। এসেছে পোহার আব্বু আম্মু। ইশরাক এসে সামনে সোফায় বসে।
ইসরাত তার ভাইয়ের মুখ পানে তাকায়। তাদের চাওয়া চায়ের মাঝে পোহাকে নিয়ে উপস্থিত হয় রাজিয়া আহমেদ এবং সাজেদ খান। ইশরাক পোহার ব্যান্ডেজের দিকে এক নজর দেখে, পায়ে ব্যান্ডেজ করা। রাজিয়া জানায় এক্স রে করে ডক্টর বলেছে পায়ের হাড্ডি ফেটে গেছে, মূলত বেসামাল ভাবে পড়েছে সে, আর সাথে হাই হিলসের কারণে। যখনই রাজিয়া আহমেদ এটা বলেছেন তখন পোহা বলে, পড়িনি খালামণি, ফেলে দিয়েছে। হ্যাঁ, ওই মেয়েটা তোমাকে ফেলে দিয়েছে মা। এখন রুমে চলো, বিশ্রাম করবে। 1 মিনিট। রাজিয়া আহমেদের কথা শেষ হতেই ইশরাক কথাটা বলে। তখনই জাইমাকে নিয়ে উপস্থিত হয় আনায়া। সে ইশরাতের দিকেই তাকিয়ে আছে, সবার দৃষ্টি ইশরাকের দিকে। রাজিয়া আহমেদ ছেলের প্রতি বিরক্ত। কি মেয়ে বিয়ে করে এনেছে, দুদিনেই অঘটন ঘটিয়ে বসে আছে। রাজিয়া আহমেদ বলে, বলো। ওই মেয়েটা বলে তুমি কাকে সম্বোধন করেছো? শুনতে পাওনি? তোমার বউ জাইমাকে বলেছে খালামণি। পোহার কথায় ইশরাক রাগী কণ্ঠে বলে। তোমাকে কিছু জিজ্ঞেস করিনি আমি। বজ্রপাতের মতো শোনায় সে কণ্ঠস্বর। সবাই চুপ। রাজিয়া আহমেদ বলেন, জাইমাকে বলেছি। মৈশানি আমার বউ, তোমার ছেলের বউ। সেখানে থেকে ওই মেয়েটা বলে সম্বোধন করাটা বেমানান হয়ে গেল না? তুমি তো গুরুজন, তোমার থেকে করে কি এটাই শিখবে? ইশরাকের কথায় রাজিয়া আহমেদ বলেন, ও তো একটা তাছাড়া, কি বলে আর সম্বোধন করব? জাইমা চুপচাপ মেঝেতে দৃষ্টি স্থাপন করেছে, কান্না পাচ্ছে ভীষণ। এ কোথায় এসে পড়লো সে? শাশুড়ি ভালো পেয়েছে ভেবেছিল, কিন্তু এ তো সম্পূর্ণ বিপরীত। ইশরাক খানিক চিৎকার করেই বলে, ওই বাড়ির বউ, তাকে তুমি সম্মান দিয়ে কথা বলবে। সম্মান দিলেই সম্মান পাবে, না হলে নাই। মর্ম, তুমি আমার উপর চেঁচাচ্ছ? রাজিয়া আহমেদের কথায় ইশরাক জবাব দেয়, তুমি যা বলেছ তা কি? তোমার বঞ্চে গতকাল রাতে কি কি করেছে সেসবের হিসেব নাও, এরপর আমার বউয়ের উপর দোষ দিও। উপস্থিত সবাই হতভম্ব। জাইমা নিজেও বুঝতে পারেনি ইশরাক এসব নিয়ে কথা তুলবে, তবে তার কানে এখনো আমার বউ কথাটা বাড়ি খাচ্ছে। এবার পোহা চুপ, তার আম্মুকে চোখ দিয়ে ইশারা করছে কিছু বলতে। এই মুহূর্তে এই টপিকস ধামাচাপা দেওয়া দরকার। রাজিয়া আহমেদের বোন রাফিয়া আহমেদ কথার মাঝে পোহাকে নিয়ে আফসোস করা শুরু করে দিয়েছেন। মেয়ের দিকে তাকিয়ে বলেন, আমার মেয়েটাকে পঙ্গু বানিয়ে দিল। আমি যে নতুন মেহমান আসলাম, খালা শাশুড়ি মেয়েটা সালাম দিয়েছেন। তখনই জাইমা চোখ মুখ শক্ত করে বলে, আপনাকে খেয়াল করিনি। অতি সূক্ষ্মভাবে দেয়া অপমানে রাফিয়া আহমেদের চোয়াল শক্ত হয়ে যায়। ইশরাত মিটিমিটি হাসছে। জাইমা চোখ মুখ কঠোর করে তাকায় ইশরাকের দিকে। তখনই ইশরাক বলে, পোহা, আমার কথার উত্তর পাচ্ছি না। এবার পোহা বিপাকে পড়ে যায়। ইরফান তখনই বলে, ইসরাত যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও রোহা। তখন পোহা আমতা আমতা করে বল, আমি তোমার রুমে তোমাকে দিয়ে আসতে গিয়েছি, তুমি তো প্রায় ড্রাঙ্ক ছিল। পরে যে কোনো দুর্ঘটনা ঘটাতে তোমাকে বেডে রেখে দাঁড়াতেই তোমার বউ চলে আসে, আর আমি কেন তোমার বুকে হাত রাখতে যাব? তুমি ম্যারিড, সেটা সবাই জানে, আমি জানি। তাহলে আর তোমার বউ সেই প্রথম থেকে আমার সহ্য করতে পারে না। সেখানে তোমার ঘরে আমাকে দেখে রেগে ধাক্কা দিবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু আসল কারণটা তো সে জানে না। ইশরাক কি বলবে? এমনিতেই জাইমা আগে যে পরিমাণ মিথ্যে কথা বানিয়ে বলে পড়া ফাঁকি দিতে, এখন কারটা সে বিশ্বাস করবে? জাইমা বিরক্ত হচ্ছে, তবে এখানে কিছু বলছে না সে। যদি ইশরাক আরেকটা চট দেয়, তার উপর বড়রা আছে। ভাবতে গেলে পোহার পা ভাঙাটা সত্যি দৃষ্টিকটুক, কিন্তু জাইমা তো এসব ইচ্ছে করে করেনি। কে কি ভাবলো না ভাবলো সেসব নিয়ে তার আগ্রহ আসছে না। কেউ খারাপ ভাবলেও সই, ভালো ভাবলেও সই। ভেতর থেকে কেমন নিস্তেজ হয়ে পড়েছে সে। রাজি আহমেদের যে ব্যবহার, জামা কদিন টিকতে পারবে কে জানে। ইশরাক রাজি আহমেদকে বলে, মৈশানের সাথে তোমার ভালো ব্যবহার প্রত্যাশা করছে। কথাটা বলে ইশরাক চলে যায়। তখনই আনায়া সবার জন্য নাস্তা নিয়ে আসে। জাইমা দাঁড়িয়ে আছে একপাশে। রাজি আহমেদ জাইমাকে উপর নিচ দেখে বলেন, আয়না একা একা কাজ করেছে, তোমার চোখে লাগছে না? তখন ইরফান বলে, আম্মু এভাবে বলছো কেন? ও মাত্র 2 দিন হলে এসছে, এখানে নতুন, আস্তে ধীরে সব শিখবে। তোমার বিহেভিয়ার এত খারাপ হচ্ছে কেন? হবে না, ও কি কাণ্ড করেছে ভেবেছ? মানুষ শুনলে চিচিয়ে করবে। ও ইচ্ছা করে করেনি। তোমার বোনজিও খুব একটা সুবিধার না, এক হাতে কখনো তালি বাজে না। ইরফানের কথায় আনায়া বলে, জাইমা তুমি ঘরে যাও, বেড়ানো শেষ হলে মাস 2 গেলে তুমি দায়িত্ব নেবে।
আমার বেলায়ও এরকমই হয়েছে। রাজি আহমেদ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছেন। জাইমার মনে হলো তার মাথা ঘুরছে, অস্বস্তি লাগছে, জ্বর জ্বর অনুভব হচ্ছে। সেজন্য না থেকে রুমে চলে আসে। ইশরাক ল্যাপটপ হাতে কি যেন কাজ করছিল। জাইমা খাটের উপর গিয়ে বসে। কেমন যেন শীত শীত অনুভব হচ্ছে তার। কান্নাকাটি করে চেহারা চোখের 12টা বাজিয়েছে সে। পায়ের কাছে থাকা কম্বলটা টেনে গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। মুহূর্তে কাঁপিয়ে জ্বর চলে আসে। ইশরাক ল্যাপটপটা রেখে জাইমার দিকে তাকায়। উঠে জাইমার সামনে গিয়ে তাকায় সে। স্বাভাবিক কণ্ঠেই বলে, কি হয়েছে? জাইমা চোখ তুলে তাকায়। ইশরাক দেখে চোখে মুখের অবস্থা খুব একটা ভালো না, মুখটাও শুকনো লাগছে। জাইমা কিছুই বলে না। রাজি আহমেদ কি বলেছে না বলেছে সেসব ইশরাকের কানে তোলার ইচ্ছে হয়নি। তবে খারাপ লাগছে, তার বাবার বড্ড আদরের মেয়ে সে। এমন রুড আচরণ কখনোই পায়নি সে। ভেবেছিল এই পরিবারটা খুব ভালো হবে, অনেক মানুষ আছে তার একাকিত্ব কাটবে, কিন্তু এখন মনে হচ্ছে একাকিত্বই ভালো। অন্তত কথার আঘাত কিংবা সম্পর্কের মারপ্যাচ, দায়িত্ব, এসবের যন্ত্রণা থেকে অন্তত ভালো থাকা যায়।